ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে এখনো ঘরমুখো কেউ কেউ। বাস, ট্রেন বা লঞ্চে নেই বাড়তি চাপ। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। চীন ও ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প, অভিযোগ ব্যবসায়ীদের। এবং ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। স্থিতিশীল ইলিশ সহ অন্য মাছের দাম নেই, ব্রয়লার মুরগির সরবরাহ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। বন্দরনগরী চট্টগ্রামে এবার কোরবানির 5 লাখ পশুর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়েছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের বেশি দামে চামড়া সংগ্রহ সহ অন্যান্য কারণে প্রতি বর্গফুট চামড়ার ক্ষেত্রে 55 থেকে 60 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান তারা। এ অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে প্রকৃত দাম না পাওয়া গেলে লোকসানের আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামে এবার 5 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। গত বছর 4 লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহ করা হলেও এবার 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যবসায়ীরা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। টাকাটা আমরা যে হিসেবে দেখতেছি হিসেবে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট ফুলফিল। কাজে এবার অন্য কোনো বিষয়ে আমাদের কোনো ধাক্কা ছিল। আমরা সবাই সংরক্ষণ করে রাখছি লবণ দিয়ে। আমাদের খরিদ্দার যখন আসবে 10-15 দিন পরে চামড়া বিক্রি হওয়ার পরে ওই চামড়াগুলো আস্তে আস্তে আমাদের আবার আড়তে চলে আসবে। সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতা ও বাড়তি দামে চামড়া সংগ্রহের কারণে চামড়া প্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান ব্যবসায়ীরা, যা ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। গত বছর তো বলছে আমাদের লবণ ছিল 500 টাকা, এই বছরে সূর্য সহ 800-1500 টাকা। গত বছর আমরা সাপ করছি লেবার দিয়ে 25 টাকা 30 টাকা, এই বছর বাধ্য 50 টাকা দিতে হয়েছে। আমরা এখন মহা বিপদ সংকটে আছি। যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে আমাদের লবণের দামটা চড়া করে দিছে আমাদের সামনের ব্যবসায়ীদেরকে টাকানোর জন্য। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে যদি প্রকৃত মূল্য পাওয়া না যায় সেক্ষেত্রে লোকসানের আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারি মালিকেরা যদি আমাদের কাছে মূল্যটা দেয়, কোরবানির মাল, ভালো মাল, গ্রেডের মাল, তাহলে আমরা লাভবান হব। আর যদি ওনারা যদি 40 টাকা ধরে বসে থাকে তাইলে তো হবে না। চট্টগ্রামের 2টি ট্যানারি বর্তমানে বন্ধ রয়েছে। কাঁচা চামড়া সমিতির 112 জন সদস্য ছাড়াও 70 জন আড়তদার এবার চামড়া সংগ্রহ করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। কোরবানির মৌসুমে বাড়তি আয়ের জন্য অনেকেই এসব চামড়া প্রক্রিয়াজাত করার কাজ করেন। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, চীন ভারতীয় চামড়ার তৈরি বিশেষ পণ্য আমদানি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে জুতা, ব্যাগ সহ ছোট ও মাঝারি আকারের বিভিন্ন চামড়াজাত পণ্যের একটি অংশ তৈরি হয়ে থাকে পশুর মাথার চামড়া দিয়ে। সারা বছর জবাইকৃত পশুর পাশাপাশি কুরবানি ঈদে এসব চামড়ার বেশিরভাগ অংশ সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। 15-20 টাকা 25 টাকা কিনা পড়ে, 30 টাকা কিনা পড়ে, কোনোটা 40 টাকা বিক্রি। লবণ টবণ লাগায় মানে 60-70 বিক্রি আছে। এই মাল কারখানার থেকে খরিদ করা হলো ভাই ন্যূনতম মনে করেন যে 40 টাকা, 2-5 টাকা মনে করেন যে বাড়তি ছাড়া কমে বেশি না। জুতো হয়, মানি ব্যাগ হয়, লেডিস ব্যাগ হয়, এরপরে মনে করেন বল হয়। শুধু চামড়াই নয়, বিক্রি হয়ে থাকে পশুর লেজের চুল। ব্যবসায়ীরা জানান এসব দিয়েও অনেক ধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে। এগুলো আমরা মনে করেন 1 টাকা পিস বিক্রি করছি, আনছি মনে করেন ঠিকা ঠাকা, যাতে যেরকম লিয়া পারি। বাইরে চালান করে ওদিক থেকে বেড়ার বুরুজ ওরা তৈরি করে আর কি, সব জাতীয় জিনিস আছে না, এটি তৈরি করে। ঈদে অন্যান্য কারখানা ছুটিতে থাকায় বাড়তি আয়ের লক্ষ্যে এসব চামড়া প্রক্রিয়ার কাজে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। লবণ দেওয়ার পরে বিক্রি হবে ভাই 40 টাকা 50 টাকা। কাজ করি মনে করেন পিস 5 টাকা করে, 100 মাল কাটলে 500 টাকা। চামড়ার আরো কাম আছে, স্পিরিট কাম করে সারাটা দিন।
মাস করা বেতন আরে অনেক ওভারটাইম করতেছি। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রতিটি অংশের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এ খাত সংশ্লিষ্টরা তৎপর থাকলেও দেশের বাহির থেকে চামড়াজাত পণ্য আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমাদের এই ব্যবসাটা বন্ধ করে দিছে, ভারতের চায়না বেলগুলা, ভারতের জুতাগুলা আইসা। এই শিল্পের উন্নয়নে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রিপোর্টে যেমন দেখলাম যে গরুর মাথার চামড়া বেশ গুরুত্বপূর্ণ, এছাড়াও গরুর প্রায় সবটুকু অংশই কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী। দর্শক, চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাজারীবাগে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, এবং নাটোরের রেলগেট এলাকায় চামড়ার বাজারে রয়েছে রিপোর্টার রাকিবুল হাসান। শুরুতে চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ। রূপল, আমি রাজধানীর যে হাজারীবাগ যে ট্যানারি এলাকায়, সেই ট্যানারি এলাকায়, শিল্প এলাকায় কিন্তু ঘুরে দেখেছি। আজকে কিন্তু যে কাঁচা চামড়া সংগ্রহ বা সংরক্ষণের তেমন কোনো কাজই চোখে পড়েনি, এবং কারখানাগুলোতে একদম যে ছুটির আমেজ গতকাল থেকে চলছে সেটাই কিন্তু এখন পর্যন্ত বজায় আছে। তো এইটা যদি কাঁচা চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের যদি এই অবস্থা থাকে, কিন্তু সেই অবস্থা থেকে কিন্তু একটু ব্যতিক্রম, যেখানে যে এই যে উচ্ছিষ্টাংশ হিসেবে ফেলে দেওয়া বিভিন্ন অংশ, বিভিন্ন অর্গান, যে গরু এবং মহিষের যে অর্গান, হাড়, গোড় বা ভুঁড়ি এবং কান, শিং, এইগুলোর কিন্তু যে প্রসেস নিয়ে কিছুটা কাজ হচ্ছে এখানে দুই একটি জায়গায়। তো এখানে আমরা যদি কিছু এই জিনিসগুলোর যদি কিছু ব্যবহার দেখাই, যে আপনারা এখন যে ছবিটা দেখছেন, এগুলো হচ্ছে যে শাড়ির যে পুরুষাঙ্গ, এগুলো কিন্তু যে বিদেশে খুব ভালো মানের চাহিদা রয়েছে, এবং এগুলো অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ যে খাবার, সেই খাবার তৈরিতে কিন্তু ব্যবহার হয়, এবং এই জিনিসগুলো কিন্তু রপ্তানি হয় এবং বেশ উচ্চ মূল্যেই কিন্তু রপ্তানি হয়। এবং এখানে এর ভেতর থেকে যেহেতু প্রোটিন আছে, সেই প্রোটিন থাকার কারণে কিন্তু ওষুধ শিল্পেও ব্যবহার করা হয়, এবং যেগুলো প্রোটিন জানেন যে আমাদের শরীরের যে ক্ষয়রোধ এবং বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে, সেই ধরনের খাবারে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এবং আমি যদি আরেকটু দেখাই যে এখানে কিন্তু বেশ একটি হাড়ের স্তূপ রয়েছে। তো এই হাড়ের ভেতর থেকে কিন্তু অনেক ধরনের আমাদের যে নিত্য ব্যবহার্য উপাদান এবং খাদ্যের যে উপাদান, সেগুলো তৈরি করা হয়। আপনি জানেন যে এখানে যে হাড়ের সাথে যে মুখের যে চোয়ালের হাড় আছে, সেখানে দাঁত আছে, সেই দাঁত দিয়ে কিন্তু খুব দামি ধরনের বোতাম তৈরি হয়, এবং যেটা শৌখিনতাতে কিন্তু ব্যবহার করা হয়। এবং এই হাড়ের যে হাড় আছে, সেই হাড়ের ভেতর থেকে হাড়গুলোকে প্রসেস করে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান তৈরি করা হয়। আমরা যদি ধরে নিই যে এখানে জিলেটিন তৈরি করা হয়, কিন্তু এই জিলেটিন কিন্তু দুই ধরনের তৈরি আছে। একটা হচ্ছে টেকনিক্যাল জিলেটিন। টেকনিক্যাল জিলেটিনটা যদি রূপল আমি যদি আপনাকে বলি, তাহলে এভাবে বলা যায় যে এটা বিভিন্ন ধরনের উপাদানের সাথে ব্যবহার করা হয়। বিশেষ করে যদি আমরা দেখাই যে ক্যাপসুলের ক্যাপ, যেটা আমরা এডিবল হিসেবে আমরা কিন্তু সেটা গ্রহণ করে থাকি, ক্যাপসুলের ক্যাপ বিভিন্ন ওষুধের, সেটা কিন্তু আমরা খেয়ে ফেলি, এবং সেটা আছে এর সাথে কিন্তু সরাসরি যে ফুড গ্রেড যে জিলেটিন আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় কিন্তু রুটি বা অন্য কিছু দিয়ে কিন্তু আমরা সেটা সরাসরি খেয়ে ফেলতে পারি। এবং এটার সাথে যে হাড়ের ভেতরে যে ফসফরাস আছে এবং যে ক্যালসিয়াম আছে, এর জন্য কিন্তু এটার যে ওষুধ শিল্পে বেশ গুরুত্ব রয়েছে, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ ঔষধ আমরা কিন্তু বিভিন্ন সময় খেয়ে থাকি, যে যখন শরীরের শারীরিক দুর্বলতা বা এরকম সময়ে, এবং যে ফসফরাস আছে যেটা হাড়ের ক্ষয়রোধ থেকে আমাদেরকে রক্ষা করে। তো এই ধরনের কিন্তু নানা ধরনের গুরুত্ব আছে এই উচ্ছিষ্টাংশ, অর্থাৎ যেগুলো উচ্ছিষ্টাংশ হিসেবে ফেলে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোর উৎকৃষ্টতা আর উন্নয়নে কিন্তু এখানে কিছু মানুষ কাজ করছে, এবং তারা এগুলো কিন্তু দেশের ভেতরে কিছুটা ওষুধ শিল্পের চাহিদা আছে, এবং বাইরের অর্থাৎ বিদেশে কিন্তু এগুলো খাদ্য হিসেবে, খাদ্যের উপাদান হিসেবে কিন্তু বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা কিন্তু এখানে যে আরো কিছু কাজ আছে, যেখানে হচ্ছে ইন্টেস্টাইন অর্থাৎ নাড়ি ভুঁড়ির কাজও কিন্তু এখানে করা হচ্ছে, যেগুলো আপনি জানেন যে নাড়ি ভুঁড়ি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে করা হয়ে থাকে। যেমন হচ্ছে এখানে যদি আমরা বলি যে ক্যাট গার্ড আছে, তো ক্যাট গার্ড থেকে কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের যে ফুড কেজিং টাইপের বলা যায়, ফুড কেজিং অর্থাৎ যে খাবারের যে খোলক তৈরি করা হয় এবং উন্নত মানের খাবার সেখানে তার ভেতর থাকে, এবং এই কেজ সহকারেই কিন্তু খাওয়া যায়। তো আমরা এই জায়গা থেকে যদি ইন্টেস্টাইনের গুরুত্ব যদি আরো একটু যদি বলি, তাহলে বলা যায় যে এখান থেকে কিন্তু যে মিউজিক্যাল স্ট্রিং অর্থাৎ গিটার বা অন্যান্য বাদ্যযন্ত্রের তারও কিন্তু ইন্টেস্টাইন অর্থাৎ নাড়িভুঁড়ি থেকে তৈরি করা হয়ে থাকে, যেটা আগে বাংলাদেশেই তৈরি করা হতো, এই অঞ্চলেই তৈরি করা হতো, হাজারীবাগ এলাকায়। এখন সেটা অবশ্য করা হয় না। এবং এখান থেকে কিন্তু আরেকটু যে বলি আমরা যে সার্জিক্যাল স্ট্রিং অর্থাৎ যে অপারেশন অর্থাৎ সার্জারি করার পরে যে সেলাইয়ের জন্য যে সুতা ব্যবহার করা হয়, সেই সুতাও কিন্তু এই ইন্টেস্টাইন থেকে কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে। এবং এই যে উচ্ছিষ্টাংশের ভেতরে কিন্তু আমরা অনেক কোরবানির পরে যে অনেক বিপুল পরিমাণ জিনিস পাই, যেটা হচ্ছে রক্তের ভেতরে আয়রন থাকার কারণে কিন্তু সেই আয়রন সমৃদ্ধ যে ওষুধ আছে, সেই ওষুধের কিন্তু ওষুধ তৈরিতে এই আয়রন ব্যবহার করা হয়, এবং আয়রনের এই রক্ত
গোস্ত থেকে কিন্তু যে রঞ্জক বিভিন্ন ধরনের পিগমেন্ট, ফুড পিগমেন্ট এবং কেমিক্যাল পিগমেন্ট হিসেবে কিন্তু কাজ করা হয়ে থাকে, এবং যে হাড়ের সাথে আবার আরেকটি গুরুত্বপূর্ণ আছে যেটা শিং আছে। তো এই শিংয়ের গুরুত্ব কিন্তু বেশ বড়, যেটা দিয়ে চিরুনি তৈরি করা হয়ে থাকে। তো তবে এখানে যে একটা বলার কথা যে একটা উদীয়মান শিল্প হিসেবে, উদীয়মান খাত হিসেবে এটাকে বিবেচনা করা যেতে পারে, যেহেতু উচ্ছিষ্টাংশ থেকে উৎকৃষ্ট মানের বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয়। তবে এটা খুবই এলোমেলো ভাবে হচ্ছে, এবং সংশ্লিষ্টদের একটি কথা আছে, যদি এইটাকে যদি খুব অ্যারেঞ্জেবল বা অর্থাৎ সাজানো গোছানো ভাবে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে এটা চামড়া শিল্পের পাশাপাশি কিন্তু যে এটাও এক ধরনের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখবে। তো রূপল, এই ছিল হাজারীবাগ এলাকায় আমাদের যে চামড়া সংগ্রহ এবং চামড়ার সাথে যে উচ্ছিষ্টাংশ হিসেবে ফেলে দেওয়ার খবরাখবর। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ সবুজ। ঢাকার পোস্তা এবং হাজারীবাগের পরে দেশের সব থেকে বড় চামড়ার বাজার এই নাটোরের এই রেলগেটের এই চামড়াপট্টি। আমরা একটু বিষয় বলে রাখি আপনাকে যে এখানে কিন্তু ঈদ মৌসুমে 500 কোটি টাকারও বেশি কিন্তু চামড়া বেচাকেনা হয়ে থাকে, এবং পুরো বছর জুড়েও কিন্তু এখানে চামড়ার হাট বসে। প্রতি শুক্রবার কিন্তু এখানে চামড়ার হাট বসে এবং চামড়ার বাজার হয়ে থাকে, এবং ঈদ মৌসুমে কিন্তু এটি আরো বেশি রমরমা হয়ে ওঠে। কিন্তু আমরা এখানে আজকে সকাল থেকে দেখেছি যে আসলে চামড়া কিন্তু খুব বেশি নেই, এবং এখানে ঢাকার যে ট্যানারি মালিকরা যারা আসেন, যারা কিনতে আসেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আসেননি। তো এই না আসার পেছনে বা এই চামড়ার বাজারটি এখনো জমে না ওঠার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, এখানকার আড়তদার যারা রয়েছেন, যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন বা এমনি সাধারণ সময়ে ব্যবসা করে থাকেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবারে কিন্তু 13 সেপ্টেম্বর মঙ্গলবার কোরবানির ঈদটি হয়েছে, এবং 3 দিন কিন্তু কোরবানির ঈদে হয়ে পশু জবাই করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু শুক্রবারে কিন্তু এখানে গোস্ত ব্যবসায়ী যারা রয়েছে তাদের থেকেও একটি চামড়ার সরবরাহ কিন্তু এখানে করা হয়, যার কারণে কিন্তু এই মাত্র এই 4 দিনের মাথায় কিন্তু এই চামড়াগুলো লবণ দেয়া এবং 2 থেকে 3 বার লবণ দিয়ে যে প্রস্তুত করা হয় সেগুলোর কিন্তু এখনো সময় হয়ে ওঠেনি। চামড়াটি আরো আকর্ষণীয় করার জন্য, আরো এর মান ভালো করার জন্য কিন্তু এখানে লবণ দেওয়ার প্রক্রিয়াটি এখনো চলছে এবং লবণ দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এখনো এই বাজারে কিন্তু এখনো চামড়া আসেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোরের এই আড়তগুলো নিয়ে কিন্তু এখানে প্রায় 165টি আড়ত আছে, যেখানে কিনা পুরো উত্তর অঞ্চল সহ এর আশপাশের বিভিন্ন 16-17টি জেলা থেকে কিন্তু এখানে চামড়া আসে, এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন পুরো দেশ থেকেও কখনো কখনো চামড়া এসে এখান থেকে চামড়া বিক্রি হয়, এবং পুরো বছরে প্রায় 900 কোটিরও বেশি টাকার এখানে কিন্তু ব্যবসা হয়। আমরা আজকে খুব অল্প সময়ের জন্য যেটি দেখেছি সেটি হচ্ছে যে গরু, মহিষ এবং খাসির চামড়া কিছুটা বেচা বিক্রি হয়েছে, এবং এইখানকার মালিকরা যে বিষয়টি বলছে যে আসলে ট্যানারি মালিকরা তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু এবারে টাকা দেয়নি, যার কারণে কিন্তু তাদের এই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য তাদের যে মূলধন সেটি কিন্তু তারা ইনভেস্ট করেছে, এবং আরো কিছু টাকা কিন্তু তারা এখানে ইনভেস্ট করেছে। তো এইবারে যদি এই যে নির্ধারিত মূল্য ট্যানারি মালিকরা বেঁধে দিয়েছেন সেটির বেশি কেনা না হয়, বেশি দামে কেনা না হয়, তাহলে তারা কিন্তু তাদের পুঁজি হারাবেন বলছেন। এবং এখনো পর্যন্ত চামড়ার সব থেকে খারাপ একটি সময় কিন্তু তারা পার করছেন বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু সরকার এবং ট্যানারি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু দ্রুত একটি পদক্ষেপ নিতে বলেছেন। তাছাড়া কাঁচা চামড়া বিক্রি করে যেভাবে আসলে ফরিয়ারা খানিকটা লস করেছেন, ঠিক তারাও কিন্তু এই ধরনের লসের আশঙ্কা করছে। এই ছিল সর্বশেষ নাটোর থেকে। হাজারীবাগ এলাকা থেকে গরু এবং গরুর চামড়া ছাড়াও যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ খবর আমরা জানছিলাম কামরুল হাসান সবুজের কাছ থেকে, এবং নাটোর থেকে জানাচ্ছিলেন চামড়ার খবরাখবর রাকিব। ফিরে যাচ্ছি পরের সংবাদে। এদিকে ক্রেতা না থাকায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ীরা। তাদের দাবি, বেশি দামে চামড়া কিনে এখন সরকার নির্ধারিত দামেও বিক্রি করতে পারছেন না তারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজির অভাবে চামড়া সংগ্রহ বন্ধ রেখেছেন তারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছর কোরবানি ঈদের সময় চামড়া ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর থাকলেও এবার ভিন্ন চিত্র দিনাজপুরের রামনগর চামড়া মার্কেটে। ক্রেতা না থাকায় জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের দাবি, লাভের আশায় বেশি দামে চামড়া কিনলেও এখন সরকার নির্ধারিত দামে চামড়া নিচ্ছেন না আড়তদার ও স্থানীয় ব্যবসায়ীরা। যে চামড়া নিয়ে আসছি, তারপর গ্রামের লোক চামড়া দাম তো সহজে দিতে চাচ্ছে না। আমাদের ব্যাপারীকে দিব কিভাবে, আর আমরা ব্যবসা করব কিভাবে, এই চিন্তা ভাবনা আমরা এখন বহুত দুশ্চিন্তায় আছি। সরকার যদি একটু দৃষ্টি না রাখে তাহলে আমাদের এই ক্ষতিপূরণ উঠে আসতে পারবো না। ইয়ং ছেলেরা আজকে চামড়ার মধ্যে নির্ভর হয়ে আসছে। এই ইয়ং ছেলেরা যখন পুঁজি হারায় গেল, তো ছেলেরা কোথায় যাবে? নিশ্চয়ই বিপদগামী যাবে এরা। এদিকে ট্যানারি মালিকদের কাছে জিম্মি পড়েছেন জেলার 2 শতাধিক চামড়া ব্যবসায়ী। তাদের দাবি, ব্যাংক সহ বিভিন্ন উৎসের ঋণে জর্জরিত হয়ে ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। প্রায় বছর পরে 20% 25% টাকা দিচ্ছে, নিলে নেন, না নিলে না নেন। আমরা টেনারি আলাদের কাছে জিম্মি হয়ে গেছি। টাকা না পাওয়ার কারণেই মনে করেন অনেকেই গুডানজাত করছে, টাকা নাই, মহাজনরা নগদ টাকা কিনতে পারতেছে না। আর লবণের দাম বেশি, এই জন্য মহাজনরা চামড়া কিনতে আগ্রহী অতটা না। সরকারের দাম বেঁধে দেওয়ার চেয়ে আমাদের অনেক বেশি দাম পড়ে গেছে। আগামীতে আমরা কিভাবে বেচবো জানি না। যদি সরকার যদি ওই দামে রাখে তাহলে কিন্তু আমরা মাঠে মারা যাব। ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ী সমিতি নেতাদের। কেউ 20 ভাগ, কেউ 15 ভাগ, কেউ গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতেছেন। প্রতি বছর ডেফিসিট হচ্ছে আমাদের পুঁজি। কাঁচামাল আমাদের ধরে রাখার মতন সক্ষমতা আমাদের নেই। লবণজাত প্রক্রিয়া আমরা করে সরবরাহ করি, তারপর এই টাকার অনিশ্চয়তা আমাদের কাটছে না। চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে দিনাজপুরে এবার 45,000 কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে অর্ধেকেরও কম। সময় সংবাদ, দিনাজপুর। ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে কমেনি কোনো ধরনের সবজির দাম। বিক্রি হচ্ছে ঈদের আগে বেড়ে যাওয়া দামেই। কারণ হিসেবে বৃষ্টিকে দুষছেন বিক্রেতারা। তবে দাম আরও কম হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। সে তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে, তেমন বাড়েনি ইলিশ সহ অন্যান্য মাছের দাম। এদিকে ব্রয়লার শূন্য বাজারে সীমিত আকারে চলছে গরু আর খাসির মাংসের বেচাকেনা। হরেক রকম সবজিতে ঠাসা রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, কিন্তু ঈদের ছুটির রেশ থাকায় বাজার অনেকটাই ক্রেতা শূন্য। যদিও সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় সবজির দাম কমেনি কোনোটিরই। বেগুন, পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ সব ধরনের সবজির দাম রয়েছে 50 থেকে 60 টাকার মধ্যে। ঝাঁজ কমেনি কাঁচা মরিচেরও, বিক্রি হচ্ছে 140 টাকা দরে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ক্রেতাদের কম উপস্থিতির পাশাপাশি বৃষ্টিকেও দায়ী করছেন বিক্রেতারা। অ্যাভেলেবেল মাল দেখা যাচ্ছে কিন্তু অস্বাভাবিক দাম। বরবটি 80 টাকা কেজি, ধনেপাতা কিনছি 20 টাকা, মানে 50 গ্রাম দিচ্ছে। সব ক্রেতারা থাকে, যারা ধনীরা যারা থাকে এরাই একটু কেনাকাটি করে, এই জন্য একটু দামের বেশি হয়। সবজি আগের থেকে একটু দাম বেশি, দাম কম না। কিলে বর্ষাকালে আপনার সবজির দাম বেশি, যেমন এখন কিছু কিছু সবজি আসে না। তবে স্বাভাবিক রয়েছে মাছের বাজার। হালি প্রতি 1,500 থেকে 3,000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বড় বা মাঝারি সব ধরনের ইলিশ মাছ। নাগালের মধ্যে রয়েছে অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের দাম তো এখন কম না, ওই যে ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে এই কথা বলে ওরা দাম বেশি চাচ্ছে, তো মোটামুটি আছে আর কি, তবু আগের চেয়ে দাম কম। এই ডিমের জন্য মাছ ধরা বন্ধ করে দিব, বন্ধ হইলে তো হইলই, আর নাইলে এলো মনে হয় 20-22 দিন এরকমই কমই থাকবে। কোরবানির ঈদের কারণে এখনো পুরোপুরি বসেনি গরুর মাংসের দোকান। 2-1টি দোকান খুললেও কমেনি দাম, বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। মানুষ আসুক বাড়ির থেকে, আসলে তো বেচা কিনে হোটেল মোটল খুলবো। খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকা দরে, যদিও এ বাজারে একেবারেই নেই ব্রয়লার মুরগির সরবরাহ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্যে আরও থাকছে, ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হৈহুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের সুই এলাকায় একটি যাত্রী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা টেলিফোনে কথা বলবো তার সাথে। উজ্জ্বল, সেখানকার কি অবস্থা এখন?
আপনি জানেন আজ বেলা 11:15টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া নগর উপজেলার সুই নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অপর 3 জন। এই ঘটনার পরপরই কিন্তু মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের অপর আরেকটি দল এসে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনার পরপর কিন্তু মহাসড়কে সব ধরনের যান বন্ধ হয়ে যায়। তবে এখন ফায়ার সার্ভিসে এবং পুলিশের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই মুহূর্তে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। যারা হতাহত হয়েছে তাদেরকে সকলকে ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে আপাতত। উজ্জ্বল চক্রবর্তী টেলিফোনে যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া একটি দুর্ঘটনার খবর জানাতে। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরের বিভিন্ন পেশার মানুষ। সকাল থেকেই বাস ও ট্রেন যোগে যাত্রীরা ঢাকায় আসেন। পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি শেষে বেশ ফুরফুরে মেজাজে ঢাকায় ফেরেন নগরবাসী। তবে শুক্রবার হয় বাসের যাত্রীদের ভিড় একেবারেই কম। দূরপাল্লার বাসগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশি নেওয়া হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। ট্রেনে ঢাকায় ফেরত যাত্রীদের কিছুটা ভিড় দেখা যায়, তবে কিছু মানুষ এখনও বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে দেখা যায়। ভালো ঈদ হয়েছে। আমার নানু ভাই, নানু মুনি, ভাই বোন সবার সাথেই দেখা হয়েছে। রাস্তার দুর্ভোগ এড়াতেই তাড়াতাড়ি আসলাম, কিন্তু তারপরও পারিনি, কারণ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের অন্য গাড়ি দিয়ে আবার এনেছে। রাস্তাঘাট সব ক্লিয়ার আছে, যাত্রীগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। যাত্রীর চাপটা আজকে কমে আছে। গাড়ির যাতায়াত ভালো না, সিট নাই, তারপরে ডবল টাকা রাখে। ঝক্কি ঝামেলা পেরিয়ে গেলেও তারপর পরিবারের সবার সাথে একটা আনন্দ হয়। বিভিন্ন জায়গা থেকে সবাই আসি, খুব মজা হয়। কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। কক্সবাজারের সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে টেলিফোনে যোগ দেব তার সঙ্গে। রুবেল, কি অবস্থা সেখানকার? সাব্বির, আমি সকালবেলায় 10:30টার দিকে যে হেলিকপ্টার বিধ্বস্তের যে ঘটনা খবর পেয়েছি, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে আসি। ওখানে আসলে দেখতে পাই একজনকে সদর হাসপাতালে নিয়ে আসছে। তো ওখানে প্রাথমিকভাবে ডাক্তার ওনাকে দেখার পর মৃত ঘোষণা করেছে। তো আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার আমাকে জানিয়েছে যে উনি আগে থেকেই মৃত অবস্থায় ছিলেন। তো ওনাকে এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছে যে উখিয়ার রেজুখাল বঙ্গোপসাগরের মোহনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই সময় ওখান থেকে প্রায় 5 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ী এবং গাড়ি চালকরা ওদের উদ্ধার করে কক্সবাজারে নিয়ে আসা হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে আমি তিনি আমাকে আরো জানিয়েছেন যে আহতদের মধ্যে যে 5 জন আহত ছিল, তার মধ্যে একজন মারা গেছে, আর 4 জন এখন আহত অবস্থায়। তাদেরকে কোথায় রাখা হয়েছে এই বিষয়টি এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে আমি সদর হাসপাতালেও গিয়েছিলাম এবং আরেকটি বেসরকারি প্রাইভেট হাসপাতালেও গিয়েছিলাম, কিন্তু ওখানে আহতদের কাউকে দেখতে পাইনি। তো যতটুকু জানতে পেরেছি, এই যে হেলিকপ্টারটি, যাত্রীবাহী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি ম্যাগনা এভিয়েশনের বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তো এটি যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এটি বঙ্গোপসাগরের মোহনায় হওয়ায় কিন্তু এটি সাগরের গভীরে পড়েনি। এটি সাগর এবং যে উপকূল ঘেঁষেই এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তো আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে সদর হাসপাতালে যারা উদ্ধার করে নিয়ে আসছিল তাদের মধ্যে আমি আহমেদ জুবাইর নামে একজনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ওখানে নিয়মিত ব্যবসা বাণিজ্য করেন। তো তারা একটি হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এটি বিধ্বস্ত হয়ে সাগরে রেজুখাল মোহনায় পড়ে যায়। তো তারা তাৎক্ষণিক ওখানে প্রায় 10 জন মতো মানুষ ওখানে গিয়ে ওখান থেকে 5 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসছিল বলে আমাকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তানভীর।
কক্সবাজার থেকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল। সেখানে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঈদের ছুটিতে নাটোরের রাজবাড়ী ও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ সহ সারা দেশের পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সের মানুষের উপভোগ করছেন ঈদের আনন্দ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতে বিলে ঢল নেমেছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে এখানে সূর্যাস্ত ও প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন তারা। কেউ কেউ নৌকা কিংবা স্পিড বোটে ছুটছেন বিলের গভীরে। এছাড়া জেলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর বাসভবন ও রাজবাড়িতেও ছিল দর্শনার্থীদের ভিড়। সুন্দর প্রকৃতি দেখতে পাই, অনেক ভালো লাগে, এই কারণে এখানে বারবার আসি। রাজশাহী পদ্ধতিতে এখানে বেশি মজা লাগছে, ভালো লাগছে। আমাদের স্কুল ছুটি, তার জন্য আমরা বেড়াতে এসেছি। ঈদের রেশ না কাটায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির মাজার সহ বিনোদন স্পটগুলোতে ছুটছেন হাজারো দর্শনার্থী। পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন তারা। আর প্রিয়জনের সাথে এমন সময় কাটাতে পেরে খুশি আগত দর্শনার্থীরা। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ এবং সার্বিক যে ব্যবস্থাপনাও চমৎকার, আমাদের ভালো লেগেছে। এদিকে আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও টাঙ্গাইলের ডিসি লেক ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে। ঈদের ছুটিতে লেকের পাড়ে ঘুরতে আসছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ। সকালের চেয়ে রাতের ভাসমান মঞ্চের দৃশ্যই বেশি আকৃষ্ট করছে তাদের। এছাড়া চুয়াডাঙ্গার ডিসি ইকো পার্ক, মিনি চিড়িয়াখানা এবং মেহেরুন্নেসা পার্ক সহ দেশের বিভিন্ন জেলার বিনোদন স্পটগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। এই মুহূর্তে গাজীপুরের সাফারি পার্কে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। চলে যাচ্ছে তার কাছে। আসলে গাজীপুর জেলার থেকে ৩০ কিলোমিটার দূরে অর্থাৎ শ্রীপুরের ইন্দ্রপুরে কিন্তু এই সাফারি পার্ক রয়েছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেখানে আসলে গাছপালা সহ প্রাকৃতিক সৌন্দর্যের একটা চরম লীলাভূমি বলা চলে। এই যে আপনার এই সাফারি পার্ক, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু পশু রয়েছে। আপনি জানেন ২০১৩ সালের ৩১ অক্টোবর এই যে উদ্বোধন হওয়ার পর থেকে এখানে মানুষ কিন্তু প্রতিবার বিভিন্ন সময় বিভিন্ন যে উৎসবগুলি আছে, বিভিন্ন ঈদ সহ নানা ধরনের উৎসব কিন্তু এখানে তারা ঘুরতে আসে। তো যেমনটি আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে হাতির পিঠে আসলে বিভিন্ন দর্শনার্থীরা এসেছেন এখানে ঈদের পরবর্তীতে ঈদের আনন্দ উপভোগ করতে। তারা পরিবার পরিজনের সাথে কিন্তু শিশুরা এসেছে এবং এখানে হাতি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন বাঘ, জিরাফ, জেব্রা এবং বিভিন্ন প্রজাতির পাখিও কিন্তু এখানে রয়েছে। আমি যতটুকু এখানে কথা বলে জানতে পেরেছি যে ৭৪ প্রজাতির প্রাণী এখানে রয়েছে এবং এখানে যে দর্শনার্থীরা আসছে এখানে প্রবেশ করার পরে কিন্তু এখানে একটা চমৎকার সিস্টেমে এখানে সাফারি পার্কের যেই প্রাণীগুলো এখানে দেখানো হচ্ছে, এখানে হচ্ছে টিকিট নেওয়ার পর এখানে বিশেষ একটি গাড়িতে করে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে হিংস্র প্রাণীগুলিকে দেখানোর জন্য। সেই গাড়িটি বিশেষ কাঁচ দিয়ে কিন্তু এই গাড়িটি ঘেরা এবং এই গাড়িতে করে কিন্তু তারা ঘুরে ঘুরে সব প্রাণীগুলি দেখছে, বাঘের কাছে যাচ্ছে এবং এখানে যে দর্শনার্থীরা তারা বললেন যে আসলে তারা খুবই সন্তুষ্ট, এত চমৎকার একটি সুন্দর জায়গায় এসে তারা খোলামেলা আনন্দ উপভোগ করতে পারছেন। এখানে প্রবেশ মূল্য আমি যতটুকু জানতে পেরেছি সাধারণভাবে হচ্ছে ৫০ টাকা, অর্থাৎ ৫০ টাকা দিয়ে এখানে প্রাপ্তবয়স্করা ঢুকতে পারে এবং বিশেষ বিশেষ যে রাইডগুলি আছে এখানে গাড়িতে করে যে ঘুরে দেখা, এটি কিন্তু তারা দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে এখানে আলাদা টাকা দিয়ে। এছাড়া এখানে যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের জন্য ২০ টাকা করে টিকিট এবং যারা ছাত্র রয়েছে তাদের জন্য বিশেষ ছাড় ১০ টাকা করে টিকিটের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং এই ঈদ ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই সাফারি পার্কের উন্মুক্ত রয়েছে টিকিট বিক্রি এবং এখানে দর্শনার্থীদের ঘুরে দেখানোর জন্য। এবং এছাড়া ঈদে যেই তাদের বন্ধ রয়েছে ছুটি, এই ছুটিতে কিন্তু তাদের এখানে যারা কর্মচারী রয়েছে, এখানে কর্তৃপক্ষ রয়েছে, এখানে কাউকে ছুটি দেওয়া হয়নি। তারা ছুটি না কাটিয়ে কিন্তু এখানে মানুষদের জন্য কিন্তু এখানে উন্মুক্ত রেখেছে এই সাফারি পার্ক। এবং একটা বিষয় জানা যাচ্ছে সাফারি পার্কের যে সৌন্দর্যের যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র আমি হাতিটি দেখাতে পারছি, কিন্তু এখানে আরো অনেক ধরনের প্রাণী রয়েছে যেগুলো আমি এখনো দেখাতে পারিনি। কিন্তু এখানে দর্শনার্থীরা খুবই সন্তুষ্ট এবং বিশেষ করে শিশুদের যে আনন্দে উচ্ছ্বাসের কথা আমি এখানে দেখতে পেয়েছি এসে। তো এতে মনে হচ্ছে আসলে বঙ্গবন্ধু সাফারি পার্ক ঢাকার বাইরে আসলে একটি নয়নাভিরাম এবং চমৎকার একটি এখানে স্পট, যেখানে এসে ঈদের আনন্দ সহ বিভিন্ন উৎসবে কিন্তু এখানে মানুষ এসে তাদের আনন্দ করতে পারছে। তো এই ছিল আসলে রূপল সাফারি পার্কের তথ্য।
ঈদ আনন্দ উৎসব ভাগাভাগি করতে এবং বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সাদিকুর রহমান। এদিকে ঈদের উৎসবে মেতেছে নরসিংদীর একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পার্কটি। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ঈদ উপলক্ষে এখানে সংযোজন করা হয়েছে নাইট ডি থিয়েটার, যা বাংলাদেশের প্রথম। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক জুড়ে চলছে ঈদ উৎসব। ঈদের দিন থেকেই সব বয়সী দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পার্কটি। অত্যাধুনিক কটেজ ও রেস্টুরেন্ট সুবিধা থাকায় অনেকে সপরিবারে ঈদ উদযাপন করতে এসেছেন এখানে। টানা ছুটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। ব্যস্ততম জীবন, মানে সবসময় সময় হয় না কোথাও বেড়াতে যাওয়ার। সবাই মিলে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি, সবাইকে নিয়ে বেশ ভালোভাবে এনজয় করছি। খুব ভালো লাগছে আর কি, খুব এনজয় করলাম বাচ্চাদের নিয়ে। বাংলাদেশে এই প্রথমবারের মতো আনা হয়েছে 9D থিয়েটার। ঈদ উপলক্ষে এই নতুন সংযোজন বাড়িয়েছে দর্শনার্থীদের আগ্রহ। এছাড়া দিনভর কেবল কার, অত্যাধুনিক সুইমিং পুল, রোলার কোস্টার, ডেমো ট্রেন, এয়ার বাইসাইকেল, জাম্পিং হর্স, আইস পাহাড় সহ মজাদার সব ব্যতিক্রমী রাইডস উপভোগ করছেন দর্শনার্থীরা। অনেকগুলো রাইড আছে যেগুলো আগে ছিল না, এখন সংযোজন করেছে। এখানে আমাদের অনেক ভালো লাগে। সুইংিং বাইক, দেন এখানে যার যত বাইক আছে সব কটাতে ঘুরতে। ঈদ উপলক্ষে দর্শক চাহিদার কথা মাথায় রেখে নতুন রাইডস সংযোজনের পাশাপাশি পার্কটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা নিরাপত্তা খুব জোরদার করেছি। আমরা নিজস্ব সিকিউরিটির বিষয়ে আমরা আনসার ক্যাম্প স্থাপন করেছি। আমরা চাই যে এই আমাদের বাংলাদেশে যারা পর্যটক বা যারা দর্শনার্থী আছেন তারা যেন এই ডলার খরচ করে বিদেশিতে না হয়। ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর 5 তনায় 85 একর জমির ওপর গড়ে ওঠা এই পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য 250 টাকা। সময় সংবাদ, নরসিংদী। শিহরণ, রোমাঞ্চ, হই হুল্লোড়, ঘোরাঘুরি কে না পছন্দ করেন? তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের আনন্দ, তাহলে তো কথাই নেই। তাই পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের দিনাজপুরে আনন্দ নামের সঙ্গে মিল রেখে সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। এখানে স্বাগত জানাতে প্রবেশ মুখে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র, শিশু পার্ক, স্পিডবোট, কেবল কার, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা। আছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট ফুলের বাগানগুলো স্বপ্নপুরীকে দিয়েছে ভিন্ন মাত্রা। আমরা এখানে আসছি ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য। জায়গাটা অনেক সুন্দর। প্রাণী জগৎ, সৌর জগৎ, বিভিন্ন জায়গায় ঘুরলাম, খুবই সুন্দর লাগলো। কেবল তারে উঠছি, তারপরে মাছের জায়গা আছে, চিড়িয়াখানায় আছে, বরফ ঘরে অনেক জায়গায় উঠছি। বাংলো রেস্টুরেন্ট অনেক সুন্দর, অনেক ভালো, ফ্যামিলি নিয়ে আসার মতো, বিনোদন করার মতো। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে প্রতি বছর স্বপ্নপুরীতে পরিবর্তন এবং নতুন আইটেম যোগ করা হয় বলে জানালেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। আগামীতে এই স্বপ্নপুরী আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি। সেটার বিষয়টি হলো যে আমরা প্রতিনিয়ত এখানে কাজ করেই যাচ্ছি। জেলা শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 100 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, বিনোদন কেন্দ্র নিয়ে কয়েকটি রিপোর্ট দেখলাম আমরা। এবার রাস্তায় অসহায় পশুদের পুনর্বাসন নিয়ে একটি বিশেষ রিপোর্ট। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়ে মানুষের ভাবার এখন বিন্দুমাত্র সময় নেই। সেখানে রাস্তার অসহায় পশুগুলো নিয়ে ভাবার ফুরসত কোথায়? তবে না, ব্যতিক্রমও রয়েছে। পশুর প্রতি ভালোবাসা থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসহায় পশু পুনর্বাসনে কাজ করছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী পশু কল্যাণ সংগঠন। স্বাগত জানিয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি বেঁচে থাকা প্রয়োজন পশুদেরও। ঈশিতা ব্রহ্মের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডাস্টবিনে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায় এক ইলিশকে। উদ্ধারের পর প্রাণীটির চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নেয় কেয়ার ফর পজ নামে একটি প্রাণী কল্যাণ সংগঠন। ভালোবাসার ছোট্ট পৃথিবীতে এভাবেই স্থান করে নিয়েছে মিশু, হোয়াইটি আর আর্নল্ডের মতো ভুবনের অসহায় সৃষ্টিরা। পিছনে ব্যাক করতে যে ওর মাথার উপর দিয়ে বাসটা উঠায় দেয়, এরকম একটা ইনজুরি ডগ বেঁচে যাবে আমরা কখনো চিন্তাও করি নাই। রাস্তা যেসব অসহায় কুকুর অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে থাকে, ওদের এখানে এনে ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এমনকি বন্ধ্যাত্বকরণ করে ওদের আবার আগের জায়গায় ছেড়ে দেই। গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরতে হোক, যদি এরকম কোনো সহায়তা আমরা পাই, হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাকে আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সংগঠনটি বলছে, রোগ সংক্রমণের আশঙ্কায় পশু নিধন কোনো সমাধান নয়, একমত প্রাণী বিশেষজ্ঞরাও। ক্যাপচার, নিউটার এবং রিটার্ন এর সাথে সাথে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেট করে দিতে পারি এক সেম টাইমে। তাহলে হবে কি, তার থেকে যে জলাতঙ্ক বা র্যাবিস বা এই ধরনের যে ডিজিজগুলো আছে যেগুলো মানুষের আসতে পারে, সেই রোগগুলো আসবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এমন কয়েকটি পশু কল্যাণ সংগঠন। ওদের মতো পৃথিবীর সব অসহায় সৃষ্টিরাই চায় নিরাপদ একটি আশ্রয়। ওদের নির্বাক অথচ অনুভূতিশীল চাহনি বলতে চায় মানুষের ঘৃণা নয়, চাই একটু সহানুভূতি, একটু ভালোবাসা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী, তবে এখনো ঘরমুখো কেউ কেউ। বাস, ট্রেন বা লঞ্চে নেই বাড়তি চাপ। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। চীন ও ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প, অভিযোগ ব্যবসায়ীদের। এবং ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। স্থিতিশীল ইলিশ সহ অন্যান্য মাছের দাম, নেই ব্রয়লার মুরগির সরবরাহ। এ ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।